Hello, my dear students. How are you? Hope you are well. Welcome to a new lecture. Today's lecture is about measures of dispersion. I'm Mizanur Rahman, lecturer, Department of Management, Government College Pabna. Hope you will enjoy the session. Stay calm with us. So this is today's our topic says measures of dispersion বা বিস্তারের পরিমাপ. One of the objectives of today's lecture is after completing these sessions, you will be able to define measures of dispersion. তোমরা measures বিস্তারের পরিমাপ সম্পর্কে সংজ্ঞায়িত করতে পারবে বিস্তার পরিমাপকে. And there are different types of measures of dispersion. বিভিন্ন রকম বিস্তারের পরিমাপ কত প্রকারের হয়, কি হয় সেগুলো সম্পর্কে জানতে পারবে. Now how to calculate range and mean deviation এবং তোমরা কিভাবে পরিসর এবং গড় ব্যবধান কিভাবে ক্যালকুলেশন করতে হয় কি ফর্মুলা সেগুলো সম্পর্কে জানতে পারবে এবং বিভিন্ন রকম বিস্তার পরিমাপের সুবিধা অসুবিধা এই বিস্তারিত তোমরা আজকে সেশন শেষে অবশ্যই বলতে পারবা। তাহলে চলো ফার্স্ট আমরা মেজার্স অফ ডিসপারশন বা বিস্তার পরিমাপকে আমরা কি একটা সংজ্ঞায়িত করে আসি। In statistics, dispersion is the extent to which the distribution is stressed or squeezed. আসলে যেকোনো একটা ডিস্ট্রিবিউশনটা মূল বিন্দু থেকে কতটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা নির্ণয় করা হলো বিস্তারের পরিমাপ। এই কারণে এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবিলিটি স্ক্যাটার অর স্প্রেড। বিস্তার পরিমাপকে এই বিভিন্ন নামে ডাকা হয়। দেখো আমরা কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ে শিখেছি যে বিস্তারের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ হলো এমন একটি প্রতিনিধিত্বকারী মান যার চারিদিকে অন্যান্য মানগুলো জড়ো হয়ে থাকে। তাহলে এই অন্যান্য মানগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করি নাই, আমরা করেছি অন্যান্য মান থেকে এই অন্যান্য মানের জন্য একটি কেন্দ্রীয় মান। আর এখন আমরা বিস্তার পরিমাপের মাধ্যমে জানার চেষ্টা করব যে কেন্দ্রীয় মান থেকে অন্যান্য মানগুলো কতটা দূরে সরে রয়েছে। ধরো তুমি আমরা কেন্দ্রীয় প্রবণতায় আমরা বলেছিলাম যে তোমার বাড়িতে যদি কেন্দ্র ধরি তাহলে বিভিন্ন জায়গায় তোমরা তার পাশে সরাসরি রয়েছে, তোমরা বাড়িতে তোমাদের যে ঝোঁক বা প্রবণতা সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রের দিকে আসার প্রবণতা। তো এখন এই যে কেন্দ্র থেকে তুমি রয়েছে রাজশাহীতে, তুমি কেন্দ্র থেকে পাবনা, তোমার কেন্দ্র পাবনা থেকে তুমি রয়েছে রাজশাহীতে, আবার পাবনা থেকে তুমি রয়েছে ঢাকাতে, পাবনা থেকে তুমি রয়েছে চিটাগাঙে। তাহলে দেখা যায় পাবনা থেকে রাজশাহীর যে দূরত্ব, পাবনা থেকে ঢাকার যে দূরত্ব, পাবনা থেকে চিটাগাঙের যে দূরত্বগুলো কিন্তু এক নয়। তাহলে আমরা এই দূরত্বের উপর ভিত্তি করে কে কেন্দ্রের কাছে রয়েছে বা কে কেন্দ্র থেকে অনেক দূরে রয়েছে সেটা কিন্তু বলতে পারি। তেমনি ভাবে এই মেজার্স অফ ডিসপারশনটা হচ্ছে শুধুমাত্র এই কেন্দ্র থেকে কে কতটা দূরে রয়েছে সেটারই পরিমাপ। কেন পরিমাপটা করি? কারণ কেন্দ্র থেকে যে যত কেন্দ্রের কাছে রয়েছে, যদি কোনো একটা তথ্য সারি যদি কেন্দ্র থেকে যত কেন্দ্রের নিকটে রয়েছে তার মানে সেই তথ্য সারিটা ততটা রিলায়েবল, আর যে কেন্দ্রটা তথ্য সারি থেকে যত দূরে রয়েছে সেই তথ্য সারিটা ততটা রিলায়েবল নয়। আমরা বিভিন্ন এক্সাম্পল হিসেবে আমরা কমন এক্সাম্পলস অফ মেজার্স স্ট্যাটিস্টিক্যাল ডিসপারশন আর দ্য ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ইন্টারকোয়ার্টার রেঞ্জ, যেগুলোর মাধ্যমে আমরা বিস্তারিত পরিমাপগুলো করতে পারবো। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা এক্সাম্পলটা খেয়াল করো বা উদাহরণটা খেয়াল করো যে এখানে দেখো এখানে একটা সেন্টার দেওয়া আছে। এই যে এই সেন্টারটা কিন্তু 2000 সাল এবং 2015 সাল, 2015 সালের জন্য আহ, আমি একটা আমি একটা মানে কতটা ভেরিয়েশন আছে কেন্দ্র থেকে সেটা এখানে একটা ডিস্ট্রিবিউশনটা অঙ্কন করেছি এবং 2000 সালের জন্য একটা ডিস্ট্রিবিউশন অঙ্কন করেছি। কিন্তু দেখো 2015 সালের যে সেন্টার সেটাও কিন্তু এখানে এবং 2000 সালের যেটা সেন্টার সেটাও কিন্তু এই কেন্দ্রের থেকে, অর্থাৎ দুইটার কেন্দ্র কিন্তু একই জায়গায়, কিন্তু খেয়াল করে দেখো সেন্টার সেম বাট ভেরিয়েশন ডিফারেন্ট। ইয়ার 2000 ক্লোজ, 2000 ইয়ারটা এই যে কেন্দ্রের কাছাকাছি, আর ডিসপারশন 2000 2005 টা 15 টা কি ওয়াইড ডিসপারশন, 2015 সালের ডিসপারশনটা একটু দূরে রয়েছে। তাইলে আমরা কি বলতে পারি বেটার কোয়ালিটি ডাটা কোনটা? 2000 সালের ডাটাটা বেটার কোয়ালিটি, কারণ 2000 সালের ডাটাটার কেন্দ্র থেকে বাকি মানগুলো খুবই নিকটে কাছাকাছি রয়েছে। অর্থাৎ
যখন বাকি মানগুলো কাছাকাছি থাকে তখন আমরা সেটাকে বলতে পারি রিলায়েবল ডাটা। কারণ আমরা একটা কেন্দ্র থেকে বাকি মানগুলো পাচ্ছি, সুতরাং আমরা একটা সিদ্ধান্ত যদি কেন্দ্র থেকে নেই তাহলে বুঝবো যে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়াটাই কারেক্ট সিদ্ধান্ত, কারণ বাকি মানগুলো কেন্দ্রের কাছাকাছি। এখন হয় মেজার্স অফ ডিসপারশন, আমরা কেন ডিসপারশনটা মেজার করব, আসলে আমাদের কারণটাই বা ডিসপারশন মেজার আমরা কি জন্যই বা করব, সেটাই হচ্ছে আমাদের আসলে একটা ব্যাপার। আমরা কেন কেন্দ্রের প্রবণতা করেছি, আমরা বলেছি যে একটা প্রতিনিধিত্বকারী মান বের করেছি, যার মাধ্যমে আমরা বাকি যে মানগুলো আছে সেটা প্রতিনিধি নির্বাচন করেছি। যেমন একটি দেশের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী কি করে, সমস্ত রকম কার্যকলাপ গুলো পরিচালনা করে, তাহলে সে একটা প্রতিনিধি। তেমনি আমাদের মানের একটা প্রতিনিধি বের করেছি সেন্ট্রাল টেন্ডেন্সির মাধ্যমে। তাহলে আমরা হয় মেজার্স অফ ডিসপারশন, আমরা কেন ডিসপারশন পরিমাপটা পরিমাপ করব, ডিসপারশন পরিমাপটা এই জন্য করব বিকজ ইট সার্ভস অ্যাজ এ বেসিস ফর দ্য কাউন্ট অফ দ্য ভ্যারিয়েবিলিটি। অর্থাৎ এটা এটা একটা ভিত্তি হিসেবে, ভ্যারিয়েবিলিটি পরিমাপের একটা ভিত্তি হিসেবে কাজ করে হচ্ছে ডিসপারশন। যত ভ্যারিয়েবিলিটিটা কম ওই ডেটাটা তত রিলায়েবল। যে কারণে আমরা বলতে পারি যে যে এটা একটা বেসিস হিসেবে কাজ করবে ডিসপারশনটা। ধরো সাকিবের গড় 40, তামিমের গড় 40, তাইলে তুমি সাকিবকে কোন একটা খেলায় নিবা নাকি তামিমকে খেলায় নিবা, কিভাবে বের করবা? তোমরা গড়ের মাধ্যমে তখন বের করতে পারবে না, তখন তোমাদের কি করতে হবে, তোমাদের চলে আসতে হবে ডিসপারশনে। কারণ ডিসপারশনের মাধ্যমে সাকিব ধারাবাহিক নাকি তামিম ধারাবাহিক এটা সহজেই তখন তোমরা আইডেন্টিফাই করতে পারবে। তাহলে তোমরা কি করলা, তোমরা ডিসপারশনে চলে আসলা এবং কে ধারাবাহিক তা আইডেন্টিফাই করতে পারলা। তখন দেখলা যে তামিমের ডিসপারশন 50% আর 50 আর তামিমের ডিসপারশন 20 আর সাকিবের ডিসপারশন 15। তাহলে দেখা গেল যে সাকিবের ডিসপারশন কম। ডিসপারশন ওইখানে এভারেজ সেন্টার টেন্ডেন্সির ক্ষেত্রে যার সেন্টার টেন্ডেন্সি, যার এভারেজ সবচেয়ে বেশি সেটা হচ্ছে বেস্ট বেটার। আর মেজার্স অফ ডিসপারশনের ক্ষেত্রে যার ডিসপারশনটা কম বুঝতে হবে সে ভালো বা বেটার বা সেই ডাটা ভালো। To compare the variability of two or more series, যদি আমরা দুই অথবা তিনটা সিরিজের মধ্যে তুলনা করতে চাই তাহলে dispersion is better than central tendency। কারণ তোমরা central tendency এর মাধ্যমে বললাম যে সাকিবেরও গড় 40, তামিমেরও গড় 40, তাহলে দুইজনের গড় যদি 40 হয় তাহলে কাকে আমরা 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 আমাদের খেলায় রাখবো, কাকে আমরা সিলেক্ট করবো বেস্ট প্লেয়ার হিসেবে, আমরা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবো না, কিন্তু ডিসকাশনের মাধ্যমে সহজেই সেই সিদ্ধান্ত নিতে পারবো। কারণ তামিমের ডিসকাশন 20, সাকিবের ডিসকাশন 15, তার মধ্যে বোঝা যাচ্ছে সাকিব ইজ মোর, সাকিব ইজ বেশি ধারাবাহিক। যার ফলে সাকিব যেহেতু বেশি ধারাবাহিক অবশ্যই আমরা সাকিবকে সিলেক্ট করতে পারবো সহজে। তাইলে এটা সহজেই আমরা দুইটা সিরিজের মধ্যে কম্পেয়ার করতে পারি, কিন্তু সেখানে সেটা টেন্ডেন্সি একটু সমস্যা হয়। হয় মেজার্স অফ ডিসপারশন আমরা উম, আমরা জানছি যে মেজার্স অফ ডিসপারশন আমরা কেন করব, তাইলে মেজার্স অফ ডিসপারশন আমরা এই জন্য করবো, এর হচ্ছে মেজার্স অফ ডিসপারশন একটা রিলায়েবল, যেটা আমি রিলায়েবিলিটি অফ অ্যান এভারেজ, একটা এভারেজ কতটা রিলায়েবল, মানে এভারেজের উপর আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেটা হচ্ছে আমার আমার এই ডিসপারশনটা আমরা ঠিক করে দিবে। ধরো তুমি কোন একটা স্টকে তুমি ইনভেস্ট করবে, দেখলে সেই স্টক ডেটা 5 বছর স্টক ডেটা দেখলা, স্টক গুলার এক এভারেজ নির্ণয় করলা, স্টক প্রাইসের এভারেজ দেখলাম যে স্টক প্রাইসের এভারেজ ভালো। এখন তুমি যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে দুইটা কোম্পানির মধ্যে, যে কোম্পানির স্টক প্রাইস এভারেজ ভালো সেই কোম্পানিতে তুমি ইনভেস্ট করলা, কিন্তু দেখা গেল যে ওই কোম্পানিতে আসলে ডিসপারশনটা অনেক হাই, তাহলে তুমি তোমার সিদ্ধান্তটা ভুল হয়ে গেল। তাহলে তোমার রিলায়েবল সিদ্ধান্তের জন্য তোমার ডিসপারশন করতে হবে। ডিসপারশনে গিয়ে যে কোম্পানির স্টক প্রাইসের ডিসপারশন কম সেই কোম্পানি তুমি সিলেক্ট করবে। And dispersion facilitate the use of other statistical measures, মানে অন্যান্য বিভিন্ন রকম statistical measure কে facilitate করে dispersion। Characteristics of an ideal measures of dispersion, মানে একটা প্রকৃত বা একটা আদর্শ বিস্তারের পরিমাপ বা বিস্তারের কি গুণ থাকা উচিত, কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা আদর্শ বিস্তার পরিমাপ হিসেবে উল্লেখ করতে পারি। তো সেগুলো হলো it should be rigidly defined, অর্থাৎ বিস্তারের পরিমাপের ওই পরিমাপের আদর্শ যেটাকে সংজ্ঞায়িত করা যায়, এবং শুধু সংজ্ঞায়িতই না, সেটা হচ্ছে rigidly defined, মানে শক্তভাবে ভালোভাবে ক্লিয়ারলি ডিফাইন করা যায়। It should be easy to understand and calculate, অবশ্যই
ওই পরিমাপটাই ভালো যেটা সহজে আন্ডারস্ট্যান্ড করা যায়। এমন কোনো কমপ্লেক্স কোনো বিষয় অবশ্যই আদর্শিক হতে পারে না, কমন কারোর জন্য সেটা আদর্শিক হতে পারে না। Must be based on all observation of the data. আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে দেখেছি যে অনেকগুলা যেগুলো আছে আসলে, যেমন মোড, মিডিয়ান, এগুলো সমস্ত ডাটার উপর নির্ভর করে হয় না। আবার দেখা যায় অ্যারিথমেটিক মিন, এটা সমস্ত রকম ডাটার উপরে হয়ে থাকে। তেমনি ভাবে বিস্তার পরিমাপ করে এরকম মাস্ট বি বেসড অন অল অবজারভেশন, যে পরিমাপটা সমস্ত রকম অবজারভেশনের উপর ভিত্তি করেই হবে সেটাকে আমরা বলবো আইডিয়াল মেথডস অফ ডিসপারশন। Must be easily subjected to further mathematical, অর্থাৎ বিস্তারের ওই পরিমাপটাই বেটার যে পরিমাপটা ফার্দার ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা যায়, যেটা একবার ক্যালকুলেট করার পরে ফার্দার কোনো ক্যালকুলেটরের অপশন থাকে না বা ওটা থেকে আর কোনো কিছু করা যায় না, তার মানে সেটা একটা ফেক বিষয়। কিন্তু যেটা ফার্দার ক্যালকুলেট করা যায় সেটা ইমপ্রুভের বিষয় রয়েছে, আরো আরো ক্যালকুলেশন করলে সেটার মধ্যে কোনো খুঁত থাকলে সেটা সহজে বের করা যায়। যেমন ধরো বর্তমানে কোভিড-19 এর ক্ষেত্রে বিভিন্ন রকম কোনো একটা তথ্য কিন্তু আমরা বারবার দেখছি যে কখনো বলছে যে ভাইরাস এভাবে ছড়ায়, কখনো বলছে যে কোভিড-19 ভাইরাস এভাবে ছড়ায় না, কখনো বলছে মাস্ক পরলে ভাইরাস কমে। তার মানে কি ফার্দার ক্যালকুলেটেড চলছে এবং আলটিমেটলি ক্যালকুলেটেড ম্যাথমেটিক্যাল বিভিন্ন রকম ক্যালকুলেশন অ্যাজাম্পশনের মাধ্যমে আলটিমেটলি একটা ফাইনাল ডিসিশনে পৌঁছানো সম্ভব হবে। It should be unduly affected by extreme values. আমরা স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে বিভিন্ন সময় এক্সট্রিম ভ্যালু, যেমন অ্যারিথমেটিক মিনটা এক্সট্রিম ভ্যালু দ্বারা প্রভাবিত হয়। কোন একটি সিরিজে যদি কোনো একটা এক্সট্রিম মান থাকে, কোনো একটা বড় মান থাকে, তাহলে ছোট ছোট মানগুলা তখন মিনিংলেস হয়ে যায়। এক্সট্রিম ভ্যালুর মানটাই এভারেজে প্রভাবিত করে অনেক ডিফারেন্স এভারেজ নিয়ে আসে। এবং কিছু কিছু আছে যেগুলো স্যাম্পলিং ফ্লাকচুয়েশনও এফেক্টেড হয়। তো যেগুলো লেস স্যাম্পলিং ফ্লাকচুয়েশন লেস এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুজ, ফার্দার ইজিলি সাবজেক্টেড টু ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট, আমরা সেইগুলোকে যদি এই সমস্ত রকম ক্যারেক্টারিস্টিক্স যদি কোনো ডিসপারশনের মধ্যে থাকে, তাহলে আমরা সেই ডিসপারশনকে বা সেই বিস্তারের মেজার্স অফ ডিসপারশন বা বিস্তারের পরিমাপকে আমরা বলবো আইডিয়াল বা আদর্শিক বিস্তার পরিমাপ। এখন আমরা জানবো টাইপস অফ মেজার্স অফ ডিসপারশন। ডিসপারশন কত প্রকারের হয়। মেজার্স অফ ডিসপারশন কে আমরা যদি প্রকার বা আমরা যদি প্রকারে বা কত প্রকারের হয় আমরা যদি আলাদা করতে চাই, তাহলে প্রথমে দেখো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালজেব্রিক মেজার্স আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেজার্স। তাহলে একটা কি অ্যালজেব্রিক মেজার্স আর একটা হচ্ছে গ্রাফিক্যাল মেজার্স। এখন অ্যালজেব্রিক মেজার্সটা আমরা ফার্দার টু টাইপস, অ্যাবসোলিউট মেজার্স এবং রিলেটিভ মেজার্স। অর্থাৎ অ্যালজেব্রিক মেজার্সটাও আমরা ফার্দার আবার দুই ভাবে ভাগ করতে পারি, একটাকে বলা হবে হচ্ছে অ্যাবসোলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। এখন এই অ্যাবসোলিউট মেজারকে আমরা ফার্দার আবার বিশ্লেষণ করতে পারি, ভাগ করতে পারি। অ্যাবসোলিউট মেজার্সের মধ্যে রয়েছে রেঞ্জ, কোয়ার্টার ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন ডেভিয়েশন। এই জিনিসগুলো হচ্ছে অ্যাবসোলিউট মেজার্সের মধ্যে পড়ে। আর রিলেটিভ মেজার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টার ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। খেয়াল করে দেখো এখানে অ্যাবসোলিউট মেজারগুলো সরাসরি একটা অ্যাবসোলিউট অরিজিনাল মান থেকে বিভিন্ন রকম অ্যাবসোলিউট মেজার নির্ণয় করা হয়েছে। আর রিলেটিভ মেজারটা কিন্তু দেখো এই কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ মানে রেঞ্জ থেকে তৈরি করা হয়েছে, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন যেটা ভ্যারিয়েন্স থেকে করা হয়। অর্থাৎ যেগুলো সরাসরি অরিজিনাল ডেটা থেকে যে মেজার্সগুলো করা হয় সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট মেজার্স, এবং যেগুলো অ্যাবস্ট্রাক্ট মেজার থেকে কোনো একটা রেশিওর মাধ্যমে তৈরি করা হয় সেটা হচ্ছে রিলেটিভ মেজার্স। বিভিন্ন রকম বিস্তারের পরিমাপগুলো আমরা জানলাম। যে বিস্তারের পরিমাপগুলো আমরা জানলাম সেগুলো মূলত আমরা এখন আমরা রেখে কভার করতে পারি। সেটা হচ্ছে there are two types of dispersions mainly defined algebraic measures and graphical measures. Algebraic measures is further divided into two types, absolute measures and relative measures. Absolute measures is further divided by four types: range, quarter deviation, standard deviation and mean deviation. And relative measures is of four types: coefficient of range, coefficient of variation, coefficient of quarter deviation, coefficient of mean deviation. তাহলে শুরুতে যেটা ছিল, দেখো শুরুতে ছিল অ্যালজেব্রিক মেজার্স এবং গ্রাফিক্যাল মেজার্স। তাহলে আমরা এখন জানি যে অ্যালজেব্রিক মেজারটা আসলে কি। Algebraic measures হচ্ছে mathematical way to calculate the measures of dispersion. আমরা স্বাভাবিকভাবে দেখো বিভিন্ন রকম যখন ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে কোনো একটা ডিসপারশনের পরিমাপ করব, কোনো একটা কিছু পরিমাপ করে সেটাকে বলা হচ্ছে algebraic measures।
বিভিন্ন রকম অ্যালজেব্রিক ফর্মুলাগুলো এখানে ব্যবহার করা হয়। যেমন আমরা গুণনগুলো করি সেটা হচ্ছে অ্যালজেব্রা করি সেগুলোর মধ্যে বিভিন্ন ফর্মুলা ইউজ করি, তেমনি ভাবে ডিসপারশনের বিভিন্ন ফর্মুলা যখন ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো ইউজ করব তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যালজেব্রিক মেজার্স। এক্সাম্পল, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন by using numbers and formula. এখন ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালজেব্রিক মেথডস অফ ডিসক্রিপশন আসলে কি কি আমরা বলেছি যে এখানে ম্যাথমেটিক্যাল ওয়ে, এটা ম্যাথমেটিক্যাল একটা বিষয়, এখানে নিউমেরিক্যাল ফিগারস আর ইউজড, এখানে অবশ্যই ম্যাথমেটিক্যাল বেশি ইউজ করার জন্য অবশ্যই কোনো নিউমেরিক্যাল ফিগার ইউজ করতে হবে, কোনো কোয়ালিটেটিভ ফিগার ইউজ করলে হবে না, এবং বিভিন্ন রকম ফর্মুলাস এবং ইকুয়েশন গুলো আমরা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে অ্যালজেব্রিক মেথডস এর মাধ্যমে। তাহলে গ্রাফিক্যাল মেজার্সটা কি? আসলে গ্রাফিক্যাল মেজার্সটা ক্যালকুলেটেড মেজার্স অফ ডিসপারশন বাই ফিগারস এন্ড গ্রাফ। যখন একটা ফিগার এবং গ্রাফের মাধ্যমে প্রকাশ করে কোনো একটা মেজার্স অফ ডিসপারশন পরিমাপ করব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রাফিক্যাল মেজার্স অফ ডিসপারশন। বিস্তারের পরিমাপগুলো যখন গ্রাফিক্যাল মেজারে যখন পরিমাপ করব, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ক্যালকুলেশন অফ ডিসপারশন among the heights of the students of a class from the average height using a graph। অর্থাৎ একটা স্টুডেন্টস এর এবারে হাই যখন একটা গ্রাফ ইউজ করে আমরা করলাম, বিভিন্ন রকম বার চার্ট, পাই চার্ট, তোমরা ফার্স্ট লেকচারে শিখেছো বার চার্ট, পাই চার্ট, সেই যেসব কোনো গ্রাফ ইউজ করে যখন আমরা কোনো একটা ডিসপারশনের পরিমাপগুলো দেখানোর চেষ্টা করব, তখন সেটাকে বলা হয় গ্রাফিক্যাল মেজার্স অফ ডিসপারশন। তাহলে গ্রাফিক্যাল মেজারের ক্যারেক্টারিস্টিক কি কি হতে পারে? যে ইজ এ ভিজুয়াল হয়, মানে গ্রাফিক্যাল মেজারটা সহজে দেখা যায়, গ্রাফিক্স ফিগারস আর ইউজড, sometimes it cannot be actual result, জাস্ট গ্রাফিক্যাল তাদের সবসময় অ্যাকচুয়াল রেজাল্ট হবে সেটা না, এটা জাস্ট একটা আইডিয়া শো করে, যে ইট ইজ জাস্ট টু হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ডিসপারশন প্র্যাকটিক্যাল এট এ গ্লান্স। বাস্তবিকভাবে এটা আসলে কোন ডিসপারশনের পরিমাপটা দেখার একটা সুযোগ থাকে গ্রাফিক্যাল মেজার্সে, যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ওয়েতে ততটা বোঝা যায় না। মেজার্স এবং গ্রাফিক্যাল মেজার্স এর মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা আমরা জানলাম, দুটো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো সেটা হচ্ছে যে অ্যালজেব্রিক মেজার্সটা ফার্দার কতটা ক্যালকুলেশন করা যায়। আমরা বলেছি যে অ্যালজেব্রিক মেজার্স ফার্দার দেয়ার আর টু টাইপস অফ অ্যালজেব্রিক মেজার্স, two types, one is absolute measures and another is relative measures. The absolute measures of dispersion, the absolute measures of dispersion gives an idea about the amount of dispersion spread in a set of observation। অর্থাৎ অ্যাবসলিউট মেজার প্রকৃতপক্ষে আমার কাছে যে উপাত্ত থাকবে সেই উপাত্তটা কতটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইটা সম্পর্কে যে আইডিয়া, যার মাধ্যমে আমরা বের করতে পারি বিভিন্ন রকম ফর্মুলা ইউজ করে, সেটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট মেজার্স। কিন্তু অ্যাবসলিউট মেজার্স এর মাধ্যমে দুইটা বা দুই অ্যাবসলিউট মেজার্স ক্যানট বি ইউজড টু কম্পেয়ার দ্য ভ্যারিয়েশন অফ টু অর মোর সিরিজ ডাটা। দুই বা তিন ধরনের ডাটার মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি না, জাস্ট একটা নির্দিষ্ট ডাটার মধ্যে কি পরিমাণ ডাটাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মূল ডাটা থেকে দূরে অবস্থান করছে, সেটা আমরা বলতে পারি অ্যাবসলিউট মেজার্স এর মাধ্যমে। আর রিলেটিভ মেজার্সটা প্রকৃতপক্ষে আর শর্ট অফ রেশিও এন্ড আর কল কোএফিসিয়েন্ট। আমরা দেখেছি রিলেটিভ মেজার্স এর টাইপস এর মধ্যে কোএফিসিয়েন্ট অফ ফেজ, কোএফিসিয়েন্টস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন প্রভৃতির একটা কোএফিসিয়েন্ট থাকে। অর্থাৎ এটা জাস্ট একটা, এটাকে কোএফিসিয়েন্ট নামে যদি কোথাও উল্লেখ থাকে তখন এটা তোমরা মনে করবে এটা একটা রিলেটিভ মেজার্স। রিলেটিভ মেজার্সটা প্রকৃতপক্ষে একটা রেশিও হিসেবে দেখানো হয়, এবং সেই রেশিওর মাধ্যমে অ্যাবসলিউট, এবং সেটা অ্যাবসলিউট মেজার্সকে রেশিও হিসেবে কনভার্ট করে দুই বা ততোধিক ডাটার মধ্যে তুলনা করার জন্য ব্যবহার করা হচ্ছে রিলেটিভ মেজার্স। তাহলে ইট ক্যান বি ইউজড টু কম্পেয়ার টু অর মোর ডেটা সেটস, দুই অথবা তিন ডাটা যেটা অ্যাবসলিউট মেজার্স থেকে সম্ভব ছিল না সেটা রিলেটিভ মেজার্সে করা হয়। তো তার মানে আমরা দেখছি যে অ্যাবসলিউট মেজার্স এবং রিলেটিভ মেজার্স দুইটার মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্য রয়েছে। তাহলে এই অ্যাবসলিউট মেজার্স এবং রিলেটিভ মেজার্স এর মধ্যে যে পার্থক্যটা রয়েছে আমরা চলো সেটা একটু দেখে আসি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবসলিউট মেজার্স এন্ড রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন? Absolute measures, it has the variable unit, absolute measures হচ্ছে variable unit, এবং it has no unit, রিলেটিভ মেজার্স কোনো ইউনিটই নেই। It is not expressed in terms of percentage। আমরা বলেছি যে পার্সেন্টেজ কোনো হিসেবে অ্যাবসলিউট মেজার্সটা করা হয় না, কারণ অরিজিনাল ডাটা থেকে শুধুমাত্র ক্যালকুলেশন গুলো করা হয় ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে। আর রিলেটিভ মেজার্সটা হচ্ছে এক্সপ্রেসড ইন টার্মস অফ পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ প্রকাশ করা হয়। This is calculated from original data। আমরা আগেই বলেছি যে অ্যাবসলিউট মেজার্সটা অরিজিনাল ডাটা থেকে করা হয়, আর এই রিলেটিভ মেজার্সটা করা হয় হচ্ছে অ্যাবসলিউট মেজার্স থেকে। These measures are calculated absolute from absolute measures। নো ইউজ অফ রেশিও, অর্থাৎ মেজার্সে কোনো রেশিও হিসেবে দেখানো হয় না, বাট রিলেটিভ মেজার্সে রেশিও ইউজ করা হয়। This measure cannot be used to compare the variation of two or more series। অ্যাবসলিউট মেজার্সের মাধ্যমে আমরা দুই বা তিন সিরিজের মধ্যে যদি কম্পেয়ার করতে চাই যে কোন সিরিজটা বেটার, কারণ সেটা আমরা সহজে পারবো না বা আমরা বলতে পারি না, কিন্তু রিলেটিভ মেজার্সের মধ্যে কোন সিরিজটা বেটার এবং পেলার ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য রিলেটিভ মেজার ব্যবহার করতে হয়।
There is no change variation with the absolute measure variables. There is no change in variables and with the absolute measures, but there is a change in variables with the relative measures. So these are the difference between absolute measures and relative measures. যেখানে আমরা দেখলাম বিভিন্ন রকম রেশিও, বিভিন্ন রকম পার্সেন্টেজ, বিভিন্ন রকম ভেরিয়েবল চেঞ্জ, বিভিন্ন রকম ভেরিয়েবল চেঞ্জ নয়, কোথাও কম্পেয়ার করার অপশন রয়েছে, কোথাও কম্পেয়ার অপশন নেই। এই বিভিন্ন রকম পার্থক্যের আলোকে আমরা দুইটা মেজার্সকে আমরা কি করতে পারি, দেখাতে পারি। তাহলে আজকে তোমাদের জন্য এখন আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন। দেখো আমরা বলেছি অ্যাবসোলিউট মেজার্স অফ ডিসপারশন ইজ অফ ফার্দার ফোর টাইপস: রেঞ্জ, মিন ডিভিয়েশন, কোয়ার্টাইল ডিভিয়েশন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। রেঞ্জ, মিন ডিভিয়েশন, কোয়ার্টাইল ডিভিয়েশন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে শুরুতে আমরা যেটা জানবো সেটা রেঞ্জ বা পরিসর। Range, the difference between the maximum and minimum observation in the data set. রেঞ্জ হচ্ছে কোন একটা ডেটা সেটে ম্যাক্সিমাম এবং মিনিমাম অবজারভেশন বের করে হচ্ছে রেঞ্জ। এই কারণে রেঞ্জের সংজ্ঞা দেওয়া হয়। দেখো রেঞ্জ সমান h মাইনাস l, অর্থাৎ রেঞ্জ হচ্ছে কোন একটি অবজারভেশনের মধ্যে হায়ার ভ্যালু থেকে যদি আমরা লোয়ার ভ্যালুটা যদি আমরা বিয়োগ করি, আমরা যেটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ কোন একটি ডাটার সবচেয়ে নিম্ন ভ্যালু এবং সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু দুইটার মাঝামাঝি কোন একটা ডাটা বের করে হচ্ছে রেঞ্জ। ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম অবজারভেশন, মানে ম্যাক্সিমাম থেকে মিনিমাম অবজারভেশন যদি আমরা বিয়োগ দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে রেঞ্জ বা পরিসর। তাহলে আমরা একটা অঙ্কের মাধ্যমে চলো জিনিসটা বিষয়টা খেয়াল করার চেষ্টা করি। 5, 10, 15, 20, 7, 9, 12, 17, 13, 6, 10, 11, 17 and 16. These are the various number. So we have to identify range. তাহলে আমাদের ডাটাগুলো থেকে কি করতে হবে? 5, 10, 15, 27, 9, 12, 17, 13, 6, 10, 11, 17 and 16 are a set of data. We have to identify range. So আমরা বলেছি range is the difference between the lowest and highest and lowest observation in a series of sets of data. তো দেখো এই যে অবজারভেশনের মধ্যে সবচেয়ে ছোট ডাটা হচ্ছে 5, তাহলে সবচেয়ে ছোট ডাটা 5 আর সবচেয়ে বড় ডাটা হচ্ছে 20। তাহলে রেঞ্জ আমরা বলেছি বড় ডাটা এবং ছোট ডাটার মধ্যে পার্থক্য। দেখো বড় ডাটা এবং ছোট ডাটার মধ্যে পার্থক্য করলাম, আমরা 15 পেয়ে গেলাম রেঞ্জ। রেঞ্জ দ্বারা বোঝায় এই ডাটাটা হচ্ছে 15 বা তার আশেপাশে আমরা ডাটাটা হচ্ছে পরিসর। একটি ডাটা থেকে অন্যটি ডাটার পার্থক্য মিনিমাম 15 এরকম, মানে সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে কোন একটি ডাটার লোয়েস্ট এবং হাইয়েস্ট এর যে মিনিমাম ব্যবধানটা হচ্ছে 15, সেটা আমরা রেঞ্জের মাধ্যমে সহজেই বলতে পারছি। এখন আমরা দেখার চেষ্টা করব হচ্ছে মেরিটস এন্ড ডিমেরিটস অফ রেঞ্জ। রেঞ্জের মধ্যে আসলে কি দেখো, আমরা কিন্তু রেঞ্জ একটা জিনিস খেয়াল করলাম, সিম্পল এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। রেঞ্জ কিন্তু একদম সিম্পল এন্ড ইজি, হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু দুটোর মধ্যে ডিফারেন্স করলে আমরা রেঞ্জ পেয়ে যাচ্ছি। সো রেঞ্জ ইজ সিম্পল এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড and give a quick answer. So যদি তোমাকে যদি কোনো একটা ডাটা সেট থেকে বলা হয় রেঞ্জ, তুমি কিন্তু কুইকলি অ্যানসার দিতে পারবে, একদম টাইম কনজিউম হবে না, শর্ট টাইমে তুমি সেটা অ্যানসার দিতে পারবে। It gives a rough answer and is not based on all observation. এটা হচ্ছে ডিমেরিটস, তার মানে এটা হচ্ছে যে অ্যানসারটা দেয় এটা আসলে সমস্ত রকম অবজারভেশনের উপর ভিত্তি করে হয় না, মাত্র লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু পার্থক্যটাই যাচাই করা হয়। সো এটা অল অবজারভেশনের উপর এটা হয় না। সো change from one sample to the next in population. বিভিন্ন রকম পপুলেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম যদি স্যাম্পল আমরা যদি চেঞ্জ করি তাহলে দেখা যাচ্ছে রেঞ্জ আলাদা রকম রেঞ্জে কিভাবে আমরা ধরে দেখতে পাবো। তার মানে কি এখানে স্যাম্পল ফ্লাকচুয়েশনটা হ্যাপি in case of range cannot be calculated in open ended distribution. যদি ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন হয়, আমরা আগেই বলেছি ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন গুলো কোনগুলা, যেগুলা স্টার্টিং ভ্যালু আমরা যে রেঞ্জ আছে ক্লাস ইন্টারভালের স্টার্টিং ভ্যালু দেওয়া থাকে না, অথবা ফাইনাল ভ্যালুটা আমরা জানি না, সেটাকে বলা হয় ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন। যদি কখনো ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন হয় তখন ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশনের রেঞ্জটা ক্যালকুলেট করা যায় না।
অ্যাবসলিউট বা স্যাম্পল ফ্লাকচুয়েশন আমরা দেখলাম স্যাম্পল স্যাম্পল ফ্লাকচুয়েশন একত্রে হতে পারে যদি আমরা স্যাম্পলটা কমাই বা স্যাম্পলটা বাড়াই তাহলে হচ্ছে রেঞ্জের পরিমাণ কমতে বা বাড়তে পারে। এখন হচ্ছে একটা মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান। মিন মানে গড়, ডেভিয়েশন মানে ব্যবধান। আমরা ফার্স্ট অধ্যায়ে জেনেছি যে গড় কি, আমরা এই গড় থেকে এখন জাস্ট ব্যবধানের পরিমাপটা নির্ণয় করে হচ্ছে মিন ডেভিয়েশন, মানে গড় থেকে অন্যান্য মানগুলোর কত ব্যবধান। আমরা জানবো এখন মেইন ডেভিয়েশন। এখন মেইন ডেভিয়েশনটা আসলে কি, দেখো আমরা তো নাম থেকে মেইন ডেভিয়েশনটা বের করতে পারতেছি, তবু আমরা দেখি যে মেইন ডেভিয়েশনটা কি। দ্য এভারেজ অফ দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ ডেভিয়েশন ফ্রম দ্য মিন ইজ কল্ড মিন ডেভিয়েশন। অর্থাৎ মিন থেকে মিন থেকে যে গড় থেকে যে ব্যবধান সেটি হচ্ছে মিন ডেভিয়েশন। তবে আমরা এই গড় থেকে ব্যবধানটাও কিন্তু আমরা গড় থেকে না বের করে আমরা মিডিয়ান বা মোড থেকেও বের করতে পারি। আমরা যদি মিন থেকে যখন বের করি তখন আমরা দেখো এখানে একটা সূত্র ব্যবহার করেছি মিন ডিভিশনে। মিন ডিভিশনের সূত্রে দেখো এই ফর্মুলাটা আমরা মিন ডিভিশন বের করে যেটা বের করবো, সেখানে দেখো গড় থেকে এই যে গড় থেকে প্রতিটি মান x মানে হচ্ছে ভ্যারিয়েবল, মানে x মানে প্রত্যেকটি মান, এবং x মানে প্রত্যেকটি মান যে রয়েছে এই প্রত্যেকটি মানগুলো আমরা যদি দেখো এই x বার, এই যে আমরা দেখো এই x বার, এই x এবং x বার এই পরমাণুর মধ্যে রয়েছে, তার মানে কি x এবং x বার এই জিনিসটা সবসময় নেগেটিভ মান হবে না, সবসময় পজিটিভ হবে। তাই এখন x থেকে যদি আমরা এই x বারটা যদি বিয়োগ, x বার মানে প্রত্যেকটা চলক থেকে আমরা ব্যবধান গড়টা বিয়োগ দেব। বিয়োগ দিয়ে যদি আমরা কি করি, আমরা যদি সবগুলো যোগ করি এবং যতগুলো সংখ্যা আছে সেটা দ্বারা ভাগ করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। আমরা আমরা এখানে দেখো মিন ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা ইউজ করেছি x বার। আমরা এই ডেভিয়েশনটা মিন থেকে না বের করে মিডিয়ান থেকে বের করতে পারি। যখন আমরা মিডিয়ান থেকে এই মানটা বের করব তখন কিন্তু এই নামটা মিন ডেভিয়েশনই থাকবে, কিন্তু এইখানে আমরা তখন x বারের পরিবর্তে আমরা মিডিয়ান বের করব। তোমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে মিডিয়ান করেছো, যে মিডিয়ান যেভাবে বের করতে হয় ঠিক মিডিয়ান সেভাবে বের করে প্রত্যেকটা মিডিয়ান থেকে এই চলকের প্রতিটা মান বিয়োগ করে আমরা যদি ভাগ করি তখন আমরা মিডিয়ান থেকে কি করব, আমরা গড় ব্যবধানটা পাবো। আবার তোমরা চাইলে মোট থেকেও তোমরা গড় ব্যবধানটা করতে পারবা। যখন তোমরা মোট থেকে গড় ব্যবধানটা করতে চেষ্টা করবা তখন এই x বারের জায়গায় যেমন মিনের ক্ষেত্রে আমরা দেব mi, আর মোডের ক্ষেত্রে আমরা সূত্রের ফর্মুলাতে ইউজ করব mo। তখন আমরা কি করব, প্রত্যেকটা মোড থেকে প্রত্যেকটা চলক বিয়োগ করে সেটার যোগফলকে প্রত্যেকটা গণসংখ্যার সমষ্টি দ্বারা যদি ভাগ করি তখন আমরা মেইন ডিভিশনটা পেয়ে যাব। তো এভাবে আমরা সহজেই মেইন ডিভিশনটা পেতে পারি। মেরিটস অফ ডেভিয়েশন, মেইন ডিভিশন। এখন আমরা যদি মেইন ডিভিশনটা করি তাহলে মেইন ডিভিশন করলে আমাদের কি লাভ, আমরা কেন মেইন ডিভিশন করব? প্রত্যেকটা জিনিসই করার পিছনে একটা পজিটিভ দিক থাকতে হবে যার জন্য আমরা করব। দেখো প্রথমে একটা মেরিট সিম্পলিফাইজ ক্যালকুলেশন। যখন ইন্টিগ্রেশন ক্যালকুলেশন করা কিন্তু একদম সোজা। ইন্টিগ্রেশন করার জন্য তেমন কোনো সূত্র ব্যবহার করতে হবে না, সিম্পল একটা সূত্র বা সিম্পল মিডিয়ান থেকে আমরা বের করতে পারি, আমরা কখনো চাইলে মিড থেকে বের করতে পারি। আর তার মানে ইন্টিগ্রেশনটা ক্যালকুলেশন করা একদমই সোজা। সো সিম্পলিফাইড ক্যালকুলেশন সবসময় একটা আইডিয়াল মেজার্স অফ ডিসপারশনের একটা আইডিয়াল পরিমাপ। যে কোনো আইডিয়াল মেজারকে আমরা বলেছি, যদি আইডিয়াল হয় সেটা অবশ্যই সিম্পলিফাই হতে হবে। ক্যান বি ক্যালকুলেটেড বাই মিন, মিডিয়ান এন্ড মোড। দেখো কোন একটা তথ্য এমন হতে পারে যে সে তথ্য তোমরা সহজে মিন বের করতে পারছো, তো সে তথ্য থেকে আমরা সহজে তোমরা মিন ডিভিশন বের করতে পারবে। কিন্তু কোন একটা তথ্য তোমরা মিন ছাড়া দেখবা যে মিডিয়ানটা হয়তো পেয়ে গেছো, মিন পাচ্ছ না, তখন আর তোমরা কিন্তু মিন থেকে যে ডিভিশনটা বের করতে হবে সেটা কিন্তু না, তোমরা চাইলে মিডিয়ান থেকেও করতে পারবে। আবার কখনো মিডিয়ানের পরিবর্তে মোড তো সহজে দেখো যে কোনো একটা তথ্যের সবচেয়ে যেটা বেশি সংখ্যা রয়েছে সেটা মোড, তো সেই মোডটা কিন্তু তোমরা সেই মোড থেকে কিন্তু সহজে মেরিটটা তোমরা সহজে মেইন ডিভিশনটা বের করতে পারবে। যে কারণে এটা একটি মেইন ডিভিশনের গ্রেটেস্ট একটা অ্যাডভান্টেজ। ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম মেজার। এবং তোমরা একটা জিনিস খেয়াল করেছো সেটা হচ্ছে এক্সট্রিম মেজাজটা আসলে কি পরিমাণ এফেক্ট করে। কোনো একটা তথ্যকে এক্সট্রিম মেজাজটা হিউজ পরিমাণ এফেক্ট করে, কারণ এক্সট্রিম মেজাজ যদি হয় তাহলে তথ্য প্রকৃত রেজাল্টে চেঞ্জ হয়ে যায়। তো প্রকৃত যে রেজাল্ট সেই রেজাল্টে চেঞ্জ হয়ে যায়। যেমন তোমাদেরকে আমি বলেছিলাম যে সাকিব তার দেখা যাচ্ছে যে 5টা ইনিংসে 10টা ইনিংসে 8টা ইনিংসে জিরো করলো,
আর 10 ইঞ্চে 0 করলো, আর 2 10 ইঞ্চে করলো সে 150 করে, তাহলে 2 10 ইঞ্চে হলো 300, তাহলে 10 10 ইঞ্চে যদি আমরা এভারেজ করতে যাই তাহলে দেখো সাকিবের এভারেজ হয়ে যাবে 30। এখন সাকিবের এভারেজ হয়ে গেল 30, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আর 10 ইঞ্চের 0 করেছে, আর মাত্র 2 10 ইঞ্চে ভালো করেছে, তার মানে সে ধারাবাহিক না। কিন্তু আমরা যখন এভারেজের উপর ই করবো 30, তখন আমরা হয়তো বলতে পারি সে ধারাবাহিক। পক্ষান্তরে আমরা কি করলাম, তামিম কি করলো, তামিম 10 10 ইঞ্চের প্রতি ইঞ্চে 20 22 24 15 17 18 20 22 এভাবে করেছে। তাহলে দেখা গেল সে 10 10 ইঞ্চে তামিম করেছে কত 250, এবং 10 10 ইঞ্চে যদি আমরা গড় করি তাহলে তামিমের গড় হবে 25। এখন ব্যাপার হলো তামিম হলো 25, কিন্তু তামিম কিন্তু 10 ইনিংস একটা ধারাবাহিক ছিল। ফলে আমরা এই মানের ভিত্তিতে আমরা বলতে পারি যে তামিম হচ্ছে ধারাবাহিক ছিল, কিন্তু তামিমের এভারেজ কিন্তু কম। আর সাকিবের সাকিবটা কি হয়েছে, সাকিব 8টা ইনিংসে খারাপ করেছে, অথবা 2টা ইনিংসে ভালো করার কারণে তার এভারেজ হয়েছে 30। তার মানে কি এক্সট্রিম দুইটা মান কি করলো, গোটা সিরিজটাকে চেঞ্জ করে দিল। সাকিব বেটার প্লেয়ার হয়ে গেল তামিম হয়েছে। কিন্তু আহ, আমরা যদি মেন ডিভিশন করি তাহলে দেখা যায় এক্সট্রিম মানে এক্সট্রিম এই ব্যবধানটা মেন ডিভিশন কি এরকম এফেক্ট করবে না। ইউজ টু মেক হেলদি কম্পারিজন, আমরা যখন কয়েকটা আম, আম- আম- আমরা যখন কয়েকটা মানের মধ্যে বা কয়েকটা সিরিজের মধ্যে কম্পেয়ার করতে পারি, সেই সময় মেন ডিভিশন বেটার রেজাল্ট দিবে, যেহেতু এটা এফেক্টেড এক্সট্রিম ভ্যালুতে এফেক্টেড হয় না। এখন ডিমেরিটস অফ মিন ডেভিয়েশন, প্রত্যেকটা জিনিসের যেমন পজিটিভ দিক রয়েছে তেমনি মিন ডেভিয়েশনের রয়েছে নেগেটিভ দিক। আসলে প্রতিটা জিনিসের পজিটিভ নেগেটিভ পজিটিভ মানুষেরও যেমন পজিটিভ নেগেটিভ মিলেই মানুষ হয়, তেমনি প্রতিটি জিনিসের পজিটিভের সাথে নেগেটিভ না থাকলে আসলে আমরা সেটাকে আহ, বলতে পারি যে আমরা যদি কোনো মানুষ ভালো পাই আমরা বলি যে আমার কোনো ফেরেশ, আসলে আসলে কি ফেরেশতা যেমন কোনো খারাপ দিক থাকে না, মানুষের তো সেটা না, মানুষের আসলে কিছু খারাপ দিকে থাকবে, কিছু ভালো দিকে থাকবে। তো মেডিটেশনের খারাপ দিকগুলো কি, ম্যাথমেটিক্যাল ইলজিক্যাল টু অ্যাজিউম অল নেগেটিভ অ্যাজ পজিটিভ। তোমরা ম্যাথমেটিক্যাল সূত্রটা ব্যবহার করে পড়ার সময় খেয়াল করেছো, দেখো এখানে ম্যাথমেটিক্যাল সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এখানে এই চিহ্ন দ্বারা কিন্তু এই চিহ্ন দ্বারা কিন্তু আমরা সহজেই কিন্তু আমরা জানি যে এই ভেতরে যে নেগেটিভ মানও পজিটিভ হয়ে যায়, এর ভিতরে কোনো নেগেটিভ মান থাকবে না। কিন্তু সেটা কি ম্যাথমেটিক্যাল, সেটা ইলজিক্যাল, মানে সমস্ত রকম নেগেটিভকে আমরা পজিটিভ হিসেবে কল্পনা করব, সেটা ম্যাথমেটিক্যালি ইলজিক্যাল। তাই আমরা বলতে পারি ম্যাথমেটিক্যাল illogical to assume all negative as positive, সমস্ত রকম নেগেটিভকে পজিটিভ করা একটা ম্যাথমেটিক্যাল ইলজিক্যাল ব্যাপার, কিসের ক্ষেত্রে মেইন ডেভিয়েশন। তো এটা আমরা একটা ডিমেরিটস বলতেই পারি মেইন ডেভিয়েশন। এবার নট রিলায়েবল, ম্যাথমেটিক্যাল আসলে মেইন ডেভিয়েশনের উপর ডাটাটা ততটা রিলায়েবল হয় না, কারণ এটা কারণ একটা সেটা হচ্ছে যে এই যে অ্যাজ অল নেগেটিভ ভ্যালুকে আমরা পজিটিভ হিসেবে দেখাই। নট সুইটেবল ফর কম্পেয়ারিং সিরিজ, যদি কোনো একটা কম্পেয়ারিং সিরিজ আমরা কম্পেয়ার করতে চাই তাহলে মেইন ডিভিশন একেবারেই এফেক্টেড না, কারণ কম্পেয়ারিং এর ক্ষেত্রে আসলে মেইন ডিভিশনের চেয়ে অন্য অন্য মানগুলো ভালো রেজাল্ট দেয়, অন্য যে ব্যবধানের পরিমাণগুলো রয়েছে সেগুলো অনেক ভালো রেজাল্ট দেয়। এখন আমরা জানবো কোয়ার্টাইল ডিভিশন। তো আমরা জানি যে বিস্তার পরিমাপের যে অ্যাবস্ট্রাক্ট মেজারগুলো রয়েছে তার মধ্যে রেঞ্জ, মিন ডিভিশন, এরপর হচ্ছে কোয়ার্টাইল ডিভিশন। তো কোয়ার্টাইল মানে যে চার ভাগ, সেটা কিন্তু আমরা কেন্দ্র বা সেন্টার টেন্ডেন্সির মাধ্যমে জেনেছি। সেই সেন্টার টেন্ডেন্সির যে চার ভাগে এখন আমরা জানবো কোয়ার্টাইল ডিভিয়েশন। তাহলে কোয়ার্টাইল ডিভিয়েশনকে আমরা যদি চার ভাগ করি তাহলে দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। এই উদাহরণটাকে আমরা দেখো এখানে এই যে এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটাই কিন্তু আমার হচ্ছে সিরিজ, আমার যে ডাটাগুলো রয়েছে সেই ডাটার একটা সিরিজ। এখন এইটা হচ্ছে সেন্টার ভ্যালু, ডিস্ট্রিবিউশনের সেন্টার ভ্যালু। সেন্টার ভ্যালু দেখো এই সাইড 25% আর 25% 50%, আর ডান সাইডে দেখো 25% এবং 25% মানে 100%। তাহলে টোটাল ভ্যালুকে যদি আমরা 100% হিসেবে কল্পনা করে, টোটাল ডিস্ট্রিবিউশনকে কল্পনা করে আমরা যদি চার ভাগে ভাগ করি তাহলে আমরা প্রতিটি ভাগে 25% 25% করে পেয়ে যাব। তাহলে প্রত্যেকটি 5% যদি এক একটা 5% মানে এক একটা কোয়ার্টাইল, কোয়ার্টাইল মানে চার ভাগ, 100% চার ভাগ, 25% মানে এক ভাগ। তাহলে কোয়ার্টাইল মানে হচ্ছে চার ভাগ। এখন সেই কোয়ার্টাইল ডেভিয়েশনটা কি, কোয়ার্টাইল ডেভিয়েশন এই ফার্স্ট কোয়ার্টাইল থেকে থার্ড কোয়ার্টাইলের ব্যবধান যদি আমরা বের করি তাহলে বিস্তারের আমরা কি করব, এই মানের এবং এই মানের যদি আমরা পার্থক্য বের করতে পারি তাহলে এই যে মাঝখানে যে মিডিয়ান এভারেজ আছে, এভারেজ থেকে অন্যান্য মানগুলো কতটা দূরে আছে সেটা আমরা বের করতে পারি। তোমরা জানো বিস্তার পরিমাপের মেইন ব্যাপারটাই হচ্ছে এই মধ্যমান থেকে অন্যান্য মানটা কত দূরে রয়েছে সেটা বের করা।
তাহলে এই কোয়ার্টার ডিভিশনের মাধ্যমে দেখো আমরা এখানে বলেছি দ্য হাফ ডিস্টেন্স বিটুইন 75% 75% মানে থার্ড কোয়ার্টার, 75% মানে তো থার্ড কোয়ার্টার, আর and 25% মানে ফার্স্ট কোয়ার্টার, 25% মানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টার। দ্য ফার্স্ট কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারের মধ্যে ডিসটেন্স বিটুইন ফার্স্ট কোয়ার্টার এন্ড থার্ড কোয়ার্টার is quartile division or interquartile range. Quartile division another নাম হচ্ছে interquartile range। তাহলে এই quartile division বা interquartile rangeটা কিন্তু সহজেই তাহলে আমরা কিভাবে বের করতে পারি, Q3 এবং Q1 এর মাধ্যমে। এবং Q3 এবং Q1 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা মাঝের একটা মান যেটা আমরা পাবো সেটা হচ্ছে এই মাঝের মান থেকে অন্যান্য মানগুলো কতটা দূরে অবস্থান করছে সেটা সহজেই আমরা বের করতে পারি। তাহলে এভাবে আমরা quartile division বের করতে পারি। এখন quartile division আমরা আমরা কি করতে পারি, আমরা কোয়ার্টার ডিভিশনটা মানে কি মেরিটস রয়েছে এবং কি ডিমেরিটস রয়েছে সেগুলো আমরা সহজে বের করতে পারি। দেখো কোয়ার্টার ডিভিশন হ্যাজ বেটার রেজাল্ট দেন রেঞ্জ মোড। আমরা রেঞ্জ করেছি, রেঞ্জের মাধ্যমে কি হাইট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর পার্থক্য দেখাই, কিন্তু হাইট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর মাধ্যমে যদি পার্থক্য বের করে যে মাঝে যে ভ্যালুটা আমরা বের করি, তাহলে আমরা কিভাবে সেটা যে মূল মূল সেন্টার থেকে কতটা ডেভিয়েট অন্যান্য মানগুলো কতটা সলিসিটি রয়েছে সেটা সহজে বোঝা যায় না। কিন্তু কোয়ার্টার ডিভিশনের ক্ষেত্রে যেহেতু 25% ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল পার্থক্য, তো ফার্স্ট কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল পার্থক্য করলে যেটা হয় সেটা হচ্ছে প্রায় মাঝের মানগুলো থেকে এই যে ফার্স্ট কোয়ার্টাইল বা অন্যান্য মানগুলো কতটা দূরে রয়েছে সেটা সহজেই কিন্তু বোঝা যায়। এবং ইজ দ্যাট অ্যাফেক্টেড বাই এক্সট্রিম আইটেমস। আমরা একটু আগে দেখলাম সেটা হচ্ছে যে দেখো এখানে মিন ডিভিশনটাও কিন্তু এক্সট্রিম আইটেম দ্বারা ইজ নট অ্যাফেক্টেড বাই এক্সট্রিম আইটেম। এক্সট্রিম আইটেম দ্বারা মিন ডিভিশনটা অ্যাফেক্টেড না। মিন এক্সট্রিম আইটেম দ্বারা মিন ডিভিশন অ্যাফেক্টেড না যেটা, তেমনি ভাবে কোয়ার্টার ডিভিশনটা অ্যাফেক্টেড না। কোয়ার্টার ডিভিশনটা অ্যাফেক্টেড না। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কোয়ার্টার ডিভিশনের মেরিটস। এখন দেখো ডিমেরিটস অফ কোয়ার্টার ডিভিশন। তো আমরা বলছি প্রতিদিন ভালো এবং মন্দ দিকে থাকবে। তো কোয়ার্টার ডিভিশনের ভালো এবং মন্দ দিকে রয়েছে। তো কোয়ার্টার ডিভিশনের মন্দ দিক কোনটা হতে পারে? ইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য সেন্ট্রাল আইটেমস। এটা হচ্ছে সেন্ট্রাল আইটেমের মাধ্যমে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। তোমরা এখানে খেয়াল করো, তোমরা এই চিত্রটা খেয়াল করো, এখানে কিন্তু সম্পূর্ণ এই যে সেন্ট্রাল আইটেমের ক্ষেত্রে এই যে আমরা ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইলের পার্থক্য করছি, সো আমরা এই যে ফার্স্ট কোয়ার্টাইলের আগের যে মানটা এবং থার্ড কোয়ার্টাইল পরে যে মানটা, এই দুইটা মানের মধ্যে যে পার্থক্য রয়েছে এই পার্থক্যটা কিন্তু আমরা ইগনোর করছি। তার মানে কি দেখা যাচ্ছে এখানে কিন্তু কোয়ার্টাইল ডিভিশনটা সম্পূর্ণ এই যে মাঝের মানের উপর নির্ভর করে। তাই যেহেতু কোয়ার্টাইল ডিভিশন মাঝের মানে প্রভাবিত হয়, তাই আমরা বলতে পারি যে কোয়ার্টাইল ডিভিশন এটা একটা কোয়ার্টাইল ডিভিশন একটা ডিভাইস। এবার all the items of the frequency distribution are not given equal importance in finding the value of quartile 1 and quartile 3। এখানে কোয়ার্টাইল 1 এবং কোয়ার্টাইল 3 এর ভ্যালু ফাইন্ডিং করার জন্য কি করা হয়, all the items of the frequency distribution are not given equal importance। সম্পূর্ণ ফ্রিকোয়েন্সিকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হয় না এই কোয়ার্টার ডিভিশনে, because it does not take into account all the items of the considered in to be inaccurate। এখানে কোয়ার্টার ডিভিশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু শুধুমাত্র এখানে Q3 Q1 এবং Q3 করা হয়, সুতরাং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সমস্ত রকম যতগুলো মান আছে সবগুলো মানকে ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হয় না, যার ফলে এটা হচ্ছে কোয়ার্টার ডিভিশনের একটা ড্রব্যাক। সো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কোয়ার্টার ডিভিশন আমরা মেজর বিস্তার পরিমাপের যে পরিমাপগুলো আমরা আজকে জানলাম, আমরা এগুলো আজকে বাকি যে পরিমাপগুলো রয়েছে এবং রিলায়েবল অ্যাবসলিউট ভ্যালু যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রয়েছে, এছাড়া অন্যান্য পরিমাপগুলো আমরা নেক্সট ক্লাসে জানবো। তোমরা যদি ফার্দার এই সম্পর্কে আরো বিভিন্ন কিছু জানতে ইচ্ছুক তাহলে তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারো। বিশেষ করে এসপি গুপ্ত এবং এমপি গুপ্তর বইটা পরিসংখ্যানের বিভিন্ন কিছু জানার জন্য এক্সেলেন্ট একটা বই, তোমরা এটা ফলো করতে পারো। তোমাদের জন্য শুভকামনা। আজকে তোমাদের জন্য আমার এই পর্যন্ত। তোমরা নেক্সট ক্লাসে তোমাদের জন্য বিস্তারিত পরিমাপের বাকি পরিমাপগুলো নিয়ে আমি আসবো। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো এবং নিয়মিত পড়াশোনা লেখাপড়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।